আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসাদ ভাই, এই যে প্রধানমন্ত্রী সহ দুই মন্ত্রী গেলেন রামিসার বাড়িতে, সেই দিন সেখানে ভুয়া ভুয়া ধ্বনি রাতের বেলা। সেম টাইমে চট্টগ্রামে সারা রাত চললে ধর্ষণীয় পুলিশ আর পাবলিক মারামারি। এগুলো কি আপনি কি মনে করেন যে এগুলো কি যে হামে যে শিশুরা মারা যাচ্ছে বা যা হচ্ছে, এইটার দৃষ্টিকে অন্যদিকে ঘুরানোর জন্য কি কাহিনী সবটা? না না না, কাহিনী তারা অনেক চেষ্টা করছে, সফল হবে না। দেখেন, মানুষকে যদি আপনি বোকা মনে করেন তাহলে সমস্যা। আপনি মানুষকে অ্যাড্রেস করতে হবে, তার প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি এক রামিসার বাসায় গেলেন, বাকি শিশুরা কি অপরাধ করলো? আপনি এখানে গেছেন, ওকে, আপনি দৃষ্টান্ত স্থাপন করার জন্য গেছেন যে প্রধানমন্ত্রী যে কারো বাসায় যাইতে পারে। এই এই যে দলবল নিয়ে প্রধানমন্ত্রী গেলে তো সে একা যায় না, এসএসএফ যায়, নানান সিকিউরিটি প্রোটোকল। এই জিনিসটা যদি অন্য আরও 10টা জায়গায় ব্যয় করা হইতো এই এনার্জিটা, তাহলে হয়তো আরও 10টা ধর্ষণ থেমে যেত। দেখে উনি উনি এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন। মানুষ যে এখানে তাদের মারে নাই, এটি তো অনেক। বুয়া বুয়া করবে না কেন? সাধারণ মানুষরা তো বুঝতেছে ঘটতেছে কি। চট্টগ্রামে যে ধর্ষককে মেরে ফেলবে বইলা মব জড়ো হয়েছে, এই মবের কেন? কারণ তারা দেখছে বিচার হইতেছে না। আর মব তো বাংলাদেশে বৈধ। আপনি কোন কোন মবের বিচার হয়েছে বলেন তো? কোন কোন মব? মানে তো তখন মব করবে না মানুষ? তার মনে হচ্ছে যে আমি এখনই মেরে ফেলবো। শরিয়া আইন কেন চাই? শরিয়া আইনে পাথর মাইরা হত্যা করা যায়। মানুষ উৎসব মুখর হয়ে গেছে সহিংসতার জন্য, যে আমি একটা মানুষকে নিজে মারবো, পাথর মাইরে মাইরা হত্যা করবো। এই যে একটা ফ্যাসিনেশন, মানে একটা ইস্যু তৈরি হয়েছে, এইগুলো তো আসলে ভালো দিকে যাচ্ছে না। কালকে যদি এই যে জুলাই জঙ্গি অনেকে দেখলাম যুদ্ধের ডাক দিতেছে, তো তারা যদি যুদ্ধের ডাক দেয় আর যদি গৃহযুদ্ধ হয়, গৃহযুদ্ধ তো হবে। আওয়ামী লীগকে তো অলরেডি রেডি করে রাখছে। এই বছরগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীকে নির্যাতন করার কোনটা বাকি রাখছে? বুঝলাম আওয়ামী লীগের মধ্যে অনেকেই খারাপ, তো সেই খারাপগুলো বাছো না। সর্বসম্মিলিতভাবে, অর্থাৎ জামাত, বিএনপি, ইউনিচার, এটিএম, বিটিম সব মিলেমিশে আওয়ামী লীগের উপরে নির্যাতন করছে। কেউ কোনো বাজবিচার করে নাই ভালো নাকি খারাপ। তো তারা তো বসেই আছে। এখন আপনি সাধারণ মানুষ যারা, কিছু কিছু আমাদের দেশে বড় একটা অংশের মানুষ হচ্ছে যে তারা ভাসমান। আচ্ছা, আওয়ামী লীগের পতন হয়েছে, নিশ্চয়ই আওয়ামী লীগ খারাপ ছিল তাই পতন হয়েছে, এবার দেখি তারেক কি করে। তারা কিন্তু আশা নিয়ে বসেছিল। এই ইউনূসের হাতে বিশাল একটা সম্ভাবনা ছিল। তাদের মতো রাজাকার আলবদর আল শামসদের বৈধতা দেওয়ার জন্য কিন্তু একটা ভালো সুযোগ ছিল। কারণ এই জুলাই আগস্টের ঘটনাটা, এটা তো আসলে প্রেডিক্টেড ঘটনা না, এটা আনপ্রেডিক্টেড ছিল। ফলে তারা অনেক কিছু করতে পারতো, ভুজুং বাজুং করে অনেক মানুষকে বোকা বানাইতে পারতো, কিন্তু তারা এটা করে নাই। বরং মানুষকে ভয়ঙ্কর এক অপরাধ প্রবণতায় তৈরি করে দিয়েছে। এবং জননিরাপত্তা যেহেতু শূন্যে, সাধারণ মানুষ আমার মনে হয় আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে। এখন যদি শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগ ফিরবে, এটা যদি হয়, আমার মনে হয় যে সাধারণ মানুষ, মানে এটা তো মানুষ হিসাব, আপনি তারে 103 আর 702 কত হয় যোগ করতে বললে সে হয়তো হিমশিম খাবে। 2 2 যে 4 হয়, ওইটা যে স্কুলে বারান্দায় যায় নাই সেও জানে 2 2 4 হয়। আঙ্গুল গুনে বলে দেবে এই 2 এই 2 4। তো মানুষ তো বুঝতেছে এখন কি হইতেছে দেশে। এই জোয়ার থামাবে কেমনে? আমার মনে হয় তারা তাদের কফিনের শেষ পেরে পুচ্ছে। আইন শৃঙ্খলার ব্যর্থতা রাষ্ট্র ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। তারেক জিয়া সরকারের কথা আর কি বা বলি, কোন জিনিসটা নিয়ন্ত্রণে আছে? না আছে বিদ্যুৎ, না আছে মানুষের খাবার, না আছে কর্মের নিশ্চয়তা, না আছে জননিরাপত্তা। এখন দেখছি বাচ্চা শিশুরা ধর্ষণের শিকার, এবং এটা উৎসবের মতো করে হইতেছে, সারা বাংলাদেশে হচ্ছে। আজকে 4-5টা নতুন নতুন ঘটনা দেখলাম পত্রিকায়। আজকে 9টা, দিনে 9টা, এখন পর্যন্ত 9টার খবর আমার কাছে আছে, ভিডিও ফুটেজও আছে। যে একটা যাবেন কোন দিকে? আমাদের কি বাংলাদেশে আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে না, যাদের আসলে ওই 2-3 বছরও হয় নাই, 15 মাস 12 মাস তারা মারা যাচ্ছে হামে? এরপর আমাদের সংসদে এটা নিয়ে কোনো আলোচনা নেই। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে যে এক ধর্ষণ, এক হাম, এটা নিয়ে আলোচনা হয় না। আমরা আলোচনা করি শুধু জুলাই সনদ নিয়ে। দেখেন, 32-এর সামনে কে গেল রে, কে ঝটিকা মিছিল করলো, কে আওয়ামী লীগ, তাদেরকে ধরতে হবে তাৎক্ষণিক। হামে এতগুলো শিশু মারা গেল, এর সাথে জড়িত ব্যক্তিদের একজনের মানে কোনো জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গেছে? তার মানে হামে মারা যাওয়া সমস্যা না, ধর্ষণ হয়ে মারা যাওয়া সমস্যা না, আওয়ামী লীগ ঠেকাইতে হবে। আওয়ামী লীগ ঠেকাইতে যে ওরা বোধহয় বঙ্গোপসাগরে চলে যাবে, এটা আমার ধারণা। মতিগতি আমি ভালো দেখছি না।
ক্লান্ত আমরা সবাই যারা বাংলাদেশ নিয়ে একটু ভাবি। এই পরিস্থিতি আমি আমার এই ৩৫ বছরে দেখি নাই। এই 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 পরিস্থিতি প্রতিদিন উঠে ধর্ষণের ঘটনা দেখতে হবে, প্রতিদিন উঠে হামে মানুষ মারা যাচ্ছে। আবার আসাদ ভাই শুধু ধর্ষণ না, এর ভিতরে আরো কিছু আছে, আমার কাছে আরো কিছু ভিডিও আছে যেগুলোর মধ্যে একটা মাদ্রাসার বলৎকার, হুম, ওইটা নিয়েও তো কোনো উচ্চবাচ্য নাই, তো ওইটা নিয়েও কেন সরিয়ে আইনি কি ওইটা জায়েজ? এখন এই প্রশ্ন করলে কাপড়ের দোষ, নারীর বেলাল্লাপনা, না রাতে ঘোরাফেরা করা, কর্মজীবী নারীদের উপর দোষ দেওয়া সবই তো বাতিল হয়ে যায়। ওই শিশু এখন ছেলে শিশুদেরকেও বোরকা পরাইতে হবে, সেটাই জানতে মাহরাম নিয়ে যেতে হবে, মানে সাথে একজন মানে যার সাথে বিয়ে করা যাবে না এমন মায়েরা নিয়ে যেতে হবে ইয়েতে, কি বলে, মাদ্রাসায়। এটা একটা কালেকটিভ অপরাধ, হ্যাঁ বুঝছেন, এটা সবাই মিলেমিশে এটা উৎসব হিসেবে দেখছে। দরকার শক্ত হাতে প্রশাসন এটাকে ঠিক করবে, কিন্তু তাদের মধ্যে তো চেতবেদ দেখি না। তারা বসে আছে জুলাই সনদ আওয়ামী লীগ নিয়ে, সত্যিই তো তাদের ফোকাস অন্য জায়গায়। এবং যে রামিসা ধর্ষণ, এটা প্রথমে বলা হয়েছিল যে এটা ছাত্রলীগের ছেলেরা করতেছে, ধর্ষণ নাকি সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগরা করতেছে, মানে এইখানেও কি রাজনীতিকরণ? চেষ্টা তো হয়েছে। আজকে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ডিম মারছে কে, এই সেই, এগুলো আসলে একটু সন্দেহ তৈরি করছে, মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য এই কাজগুলো করছে। আর যেহেতু সামনে ঈদে মানুষ একটু ব্যস্ত হয়ে পড়বে, তো সরকারের চেষ্টাতে কোনো রকম ঈদটা পার করে দিই। যদিও এই ঈদ নিয়ে বিএনপির কেমন যেন একটা ওতপ্রোত জড়িত একটা সম্পর্ক আছে, আপনি খেয়াল করে দেখেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আমরা শুনতাম ঈদের পরে আন্দোলন, ওই ঈদ যাবে তারপরে। এখন বোধহয় বলতেছে ঈদের পরে ধর্ষণের বিচার, মানে ঈদের পরে হামের প্রস্তুতি। মনে হয় বিএনপি মনে মনে এটাই ভাবতেছে, মুখে বলতেছে না, ঈদের পরে। দেখেন রামিসার ঘটনাটার যেভাবে দেখলাম, সেই মেয়ের বিড়াল খায় কিনা, ঘুমায় কিনা, আমাদের দেশের কয়েকটা সোকল সংবাদ মাধ্যম দেখলাম তাদের এই ভিডিওটাতে 10 মিলিয়ন লোক মানুষ দেখছে, 1 কোটি মানুষের কাছে পৌঁছাইছে, অভিনন্দন। আবার ওই যে হাদির ভাই যেরকম বলতেছে হাদি হত্যার বিচার চাই, আসেন সামারে ঘুরে যান লন্ডনে। মানে আপনি দেখেন মানুষ কতটা নিষ্ঠুর হয়েছে। রামিসার বাবার ওই আচরণ দেখছে, সে যে অন্য মেয়েদের চুমা দিচ্ছে, চুম্মা শফিকের মতো। তো এখন আপনি দোষটা কারে দেবেন? সে একদিনে আনন্দিত, চুম্মা শফিক যেভাবে বাচ্চা কাচ্চাদের চুমা দিছে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, রামিসার বাবার কেন দোষ? আচ্ছা, কারিনা কায়সারের বাবা হামিদ কায়সার হামিদ, তো ও দেখলেন না মানে সে বিয়ে খাইতে গেছে এই আরেক রাজাকারের বাচ্চার ইয়াতে, ওই যে ডাকসুর, সে বিয়ে খাইতে গেছে। এবং সে বলতেছে যে আমার মেয়ের লাইফ সাপোর্ট খুলে ফেললো কেন, আমার মেয়ে আরো লাইফ সাপোর্টে আরো 1 মাস রাখলে, মানে সে তার মেয়ের দিয়ে ব্যবসা করতে যাচ্ছে, তার কোনো ইয়ে নাই। দেখেন সে হাসি খুশি বিয়ে খাইতে গেছে। এই তুলনায় তো রামিসার বাবা কমই করছে, তার কাছে প্রধানমন্ত্রী গেছে, হ্যাঁ অনেক কিছু গেছে। সে হয়তো নিজেরে খুব গুরুত্বপূর্ণ মনে করছে, সবসময় তার ক্যামেরা চতুর্দিকে। দেখলাম যে অনেকে বলছে ভাই আমি কথা বলতে পারছি না, আমার গলা শেষ। টাকা পাই সে হয়তো খুশি হয়ে গেছে, তার মেয়ের মানে আমি জানি না এই মনস্তত্ব কীভাবে, মেয়ে মারা গেলে কিভাবে মানুষ হাসে, টাকা নেয়, আর যে টাকাটা দেয় সেও টাকাটা দিচ্ছে কিভাবে। মানে আগে তো বিচার, টাকা দেওয়া দিলেও সেটা গোপনে, এইভাবে সবাইকে দেখাইয়া টাকা দেওয়া, তার মানে কি এটা মানে ধর্ষণের পরে এটার কি জরিমানা দিল, ক্ষতিপূরণ? এটা তো ওই যে গ্রামের মাঝে মধ্যে বিচার হয় যে ওইরকম হয়ে গেল না, যে একটা শিশুরে ধর্ষণ করে মেরে ফেললো, দিয়ে দিলাম, হ্যাঁ ক্ষতিপূরণ। তার মানে কি অন্য জায়গায় ধর্ষণ হইলে তারা এসে টাকা দিয়ে দেবে যে করে ফেলছি। ওই যে একটু আগে দেখাইলেন ভিডিওটা, যে পুরো ধর্ষণ তো ভালোভাবে হয়নি। আমাদের মানুষের মানে মানসিকতা কোন জায়গায় গেছে ভাবতে পারেন? আমি কিন্তু এটাই ভয় পাচ্ছি। এটা যদি মানুষের আসাদ ভাই, আপনাকে একটা জিনিস, যে আপনার কি মনে হয় না যে বাংলাদেশে এই মুহূর্তে যেসব মাদ্রাসাগুলো আছে, যে মাদ্রাসা থাকবে, মাদ্রাসাতে ছেলেরা পড়বে, মাদ্রাসা থাকবে, এটাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে এই যে মাদ্রাসা, আবাসিক মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া, মানে যেমন আমি এখানে ইংল্যান্ডে, আমি কিছুক্ষণ আগে আমার বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে আসছি, ওই যে কোরআন শরীফটা পড়ার জন্য, সূরাগুলো শেখার জন্য, নামাজ যাতে পড়তে পারে। এখানে অনেকগুলো মাদ্রাসা আছে কিন্তু যেখানে একদম সরাসরি মাদ্রাসা শিক্ষা হয়, কিন্তু এটা 8টা থেকে দিনের 3টার পর আর নাই, মানে কোনো আবাসিক মাদ্রাসা আসলে নাই। আপনাকে মনে হয় না যে বাংলাদেশে আবাসিক মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত? মাদ্রাসা থাক, অসুবিধা নেই, আবাসিক বন্ধ করে দেওয়া উচিত, তাহলে এই বলৎকারটা কমবে। আপনার কি মনে হয়? অবশ্যই আবাসিকের কারণে এখন ওরা এক্সকিউজ দেখাবে যে এখানে অনেক এতিম শিশুরা আছে,
এতিম শিশুদের দায়িত্ব আমাদের সমাজের যারা তারা নিচ্ছে না কেন? একটা গ্রামে কতজন এতিম, একটা উপজেলায় কতজন এতিম, তাদের ওইখানে রেখে ধর্ষণ করার পর এরা তো পরবর্তীতে ধর্ষক হয়ে গ্লানি থেকে আমি জানি না এরা অপরাধ প্রবণ হবে, তো তারা বিচার পাচ্ছে না। তো এই মাদ্রাসাগুলো রেখে, আচ্ছা এত মাদ্রাসা দিয়ে হইতেছে কি? মাদ্রাসা শিক্ষার বদলে যদি কারিগরি শিক্ষা দেওয়া হইতো, এই ছেলেটা পড়াশোনা করে খেতে পারতো। ধর্ম তার পালন করতে হইলে সে নিজে ধর্ম পড়ে নিতে পারতো, সে মক্তবে যে ধর্ম পড়তে পারে। মাদ্রাসায় থেকে এইটা তো একটা জাতিকে আসলে পঙ্গু হিসাবে তৈরি করা হচ্ছে। কওমি মাদ্রাসায় পড়ে আরব দেশগুলোতে যেও কামলাগিরি করা যায় না, অন্য সব বাদ দেন। আপনি দেখেন না বাংলাদেশে যারা মোল্লা ওয়াজ করে বা যারা তাদের মধ্যে থেকে এমপি হয়, তাদের মুখের ভাষা, তাদের চিন্তা চেতনা সমাজের কোন নিচু স্তরের। আপনি এর চেয়ে একজন টোকাই যিনি জীবনে স্কুলে যেতে পারেন নাই, তাকেও দেখবেন যে সে অনেক ভালো বোঝে, বোধ তৈরি হয়েছে। তো মাদ্রাসায় তো এটা অবশ্যই এই মুহূর্তে অন্ততপক্ষে মহিলা যে মাদ্রাসাগুলো সেগুলো ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত। এখন এত এত ইসলাম, এত 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 ধার্মিক মানুষ, লাভ কি? বাংলাদেশে অপরাধ প্রবণ থামে না কেন? 90% না মুসলমান, লাখ লাখ মাদ্রাসা, তো লাভ হচ্ছে? কোনো লাভ নাই তো। গত 3 দিন যাবত অনেক ভিডিও আছে, এটা আপনি নিজেও জানেন, হয়তো দেখেছেন, আমাদের দর্শকরাও দেখেছে। অনেক মহিলা এখন নিজেরাই বলছে যে আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, অন্তত আমাদের ছেলে মেয়েরা তো রাস্তায় যেতে পারতো, আমরা তো রাতে ঘুরতে পারতাম, আমরা তো জুলাই আন্দোলন করছি যে আরো ভালো থাকবো, এখন তো দেখি যে আরো খারাপ। বিষয়টা কিভাবে দেখছেন? এটা আমিও স্বীকার করি, আমি নিজেও আওয়ামী লীগের সমালোচক ছিলাম যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল, দীর্ঘ বছর সমালোচনা করছি। সমালোচনা করা ভালো, তবে আমি সরকার পতন হোক বা স্বাধীন আনন্দ উল্লাস সেটা আমি করি নাই। এর কারণ আমার মনে হয়েছে যে এটা সমাধান না, সরকার ফেলে দেওয়া সমাধান না। বা এই তারেক জিয়ার সরকার, আমি কিন্তু ফেলে দেওয়ার ডাক দেব না, কিন্তু তারা পতন ঘটবে এটা কনফার্ম আমি, কিন্তু ফেলে দেওয়া যে কারণ এইভাবে একটা সমাধান না, একটা 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 পদ্ধতির মধ্যে পরিবর্তনটা দরকার। যারা ফেলে দেওয়ার জন্য উল্লাস করেছেন তারা বলছেন যে আওয়ামী লীগ ভালো ছিল, এবং আমি অনেক মানুষের সাথে গত কয়েকদিনে কথা বলেছি, গত কয়েক বছর ধরেই, মানে সে 5 আগস্ট থেকেই কথা বলার চেষ্টা করছি, যারা আসলে প্রান্তিক মানুষজন, শ্রমিক, কৃষক, তাদের সাথে। তারা কেউই কিন্তু শান্তিতে নাই। কৃষক তার সার পায় না, কৃষক সে টাকা হাতে নিয়ে বসে আছে, সে বীজ পায় না, কৃষক তার খেতে যে সেচ চালাইয়া যাবে সে বিদ্যুৎ পায় না, জননিরাপত্তা শূন্যের কোঠায়। যারা শ্রমজীবী মানুষ আছেন শহর কেন্দ্রিক, বিশেষ করে রিক্সাওয়ালা, ভ্যান চালান যারা, বা অন্যান্য কায়িক পরিশ্রম করেন, ইট বাটায় যারা কাজ করেন, মানে নানান, বুঝতে পারছেন, শ্রমজীবী মানে শ্রমিক যারা, তারা হতাশ। আওয়ামী লীগের আমলে একটা স্টেবল অর্থনীতি ছিল, গার্মেন্টস কারখানাগুলো অর্ধেকের বেশি বন্ধ হয়ে গেছে। দেখেন আমাদের দেশ থেকে বড় বড় যারা ইম্পোর্টার ছিল তারা ইন্ডিয়া চলে গেছে, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করছে। আপনি একটা পশ্চিমের দেশে আছেন, আমি একটা পশ্চিমের দেশে আছি, আমরা যে চেইন স্টোরগুলোতে, বিশেষ করে সুপার স্টোরগুলোতে যে কাপড়ে বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ দেখতাম, এখন ওই একই কাছাকাছি ধরনের কাপড়ে বেশিরভাগ দেখি মেড ইন ইন্ডিয়া। অর্থাৎ গত 3-4 মাসে যে ইম্পোর্ট করেছে কাপড়, এগুলো ইন্ডিয়া থেকে করছে। 80% 70% দখল থাকতো বাংলাদেশের। আমি বিশেষ করে আমার ওসিডি আছে, আমি খুলে খুলে দেখতাম, বাংলাদেশ দেখলে আমার একটা অন্যরকম অনুভূতি কাজ করে, মনে হয় যে এই জামাটার সাথে আমার দেশের শ্রমিকদের হাত লেগে আছে, তাদের ঘাম লেগে আছে, মানে তারা এটার সাথে যুক্ত। বলছেন সেটা একটা প্রমাণ আমি দেই। ইউরোপের, মানে আমাদের ইউরোপের সবচেয়ে সস্তার মার্কেট হচ্ছে প্রাইমার্ক। প্রাইমার্ক এটা, মানে ইউরোপের অন্য কোন দেশে প্রাইমার্কে মানুষ ঢুকে না একমাত্র আফ্রিকান লোক ছাড়া, ওটার মেড ইন বাংলাদেশ সব দেখা। লন্ডনের প্রাইমার্কের কাপড়ের দাম একটু বেশি এবং কোয়ালিটি আসলে কিছুটা ভালো, এখানে অনেক লোক যায়, ব্রিটিশরা সবাই কেনে। সেইখানে গত পরশুদিন গিয়েছিলাম আমি মার্কেটে, ঘুরি আমি সারাদিন, কোনো কাজ নাই, ওখানে যা দেখি চাইনিজ, মেড ইন ইন্ডিয়া, মেয়েদের কাপড় এখন মেড ইন ইন্ডিয়া, পুরুষদের পোশাক মেড ইন চায়না, এবং কিছু কিছু আসতেছে টার্কি। কিন্তু হয়ারাজ আগে পুরো মার্কেট, মানে একটা 5th ফ্লোরের একটা মার্কেট, এগুলো সব বাংলাদেশ। প্রাইমার্ক বলতে মেড ইন বাংলাদেশ, গ্যাপ যদি বলেন মেড ইন বাংলাদেশ, জিন্স প্যান্ট, বুট ফিট, টাইট ফিট সব এখন আর নাই, কিন্তু হঠাৎ করে চেঞ্জ হচ্ছে বিষয়টা। তো এই যে গার্মেন্টস শ্রমিকরা এখন কোথায়? তারা তো কিন্তু গ্রামে ফিরে গেছেন, বা কেউ রিক্সা চালাচ্ছেন, কেউ অন্য কিছু করছেন। তাদের
অর্থনীতির উপরে বড় একটা প্রভাব পড়েছে। হতাশা থেকে মানুষ অপরাধ প্রবণ হয়। এই জনস্রোত থামাইতে পারবে না তারেক। এবং সামনে আমার মনে হয় সবার একটু প্রস্তুত হওয়া উচিত। অনেক ধরনের বিপর্যয় আসবে। কোভিড-19 যেভাবে শেখ হাসিনা সামলাইছিলেন বা অন্যান্য দুর্যোগ, সেগুলো কিন্তু আনএক্সপেক্টেড ছিল, কোনোভাবে আমরা প্রেডিক্ট করতে পারি না এটা হয়ে যেতে পারে। ক্রাইসিস ম্যানেজমেন্ট, সেটা শেখ হাসিনার সরকার দুর্নীতিবাদ ছিল, অপশাসন ছিল, কিন্তু এরকম ভয়ঙ্কর পরিণতি দেখি নাই। কালকে কি হবে এই কথা আমরা বলতে পারতেছি না। আগে তো যাক, এখন বিরোধী দল মব, তারা যখন ক্ষমতায় ছিল তারা মবের চাষাবাদ করছে, এখন বলে মব মানি না। আবার যারা সরকারে আছে তারা মানে রাজ্য সরকার চলছে কিনা কোথাও এটা বোঝা যাচ্ছে না। পুলিশ প্রশাসন সেভাবে ফাংশন করছে না। তো আর করবে কীভাবে? আপনি পুলিশ হত্যার বিচার করেন নাই। আপনি একটা মানে এই বাংলাদেশের আওয়ামী লীগের যে জনসমর্থন, এটা তো একটা বিশাল অবস্থান। তো সেইখানে আপনি তাদেরকে মানবিক মর্যাদা দিচ্ছেন না, তাদের বাড়ি ঘরে থাকতে দিচ্ছেন না। যে আগে ব্যবসা বাণিজ্য করতো সে এখন অন্য শহরে যায় রিক্সা চালায়। পুরো একটা মানে ধ্বজভঙ্গ অবস্থা, মানে হজবরল অবস্থা, বুঝছেন? এটা থেকে পরিত্রাণের উপায় আমি দেখি না। বড় একটা ডিজাস্টার মোটা মনে হচ্ছে আসছে। আসাদ ভাই, আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আমাদেরকে জানেন যে 50টা রিক্সা উপহার দেওয়া হয়েছে, আমেরিকান ফ্ল্যাগ লাগানো 50টা রিক্সা, এবং এখন আমরা J-17 থান্ডার বিমান কিনতে যাচ্ছি অনেক টাকার। এর ভিতরে তো বিমান, আবার বোয়িং কেনার তো অলরেডি চুক্তি হয়ে গেছে। সবকিছু মিলিয়ে আসলে আপনি একটু আমাকে বলবেন যে আমাদের কি আসলে যুদ্ধ বিমান বা যুদ্ধাস্ত্র কেনার দরকার আছে? যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, ওই শাহরিয়ার নামে একটা আছে জামাতি, সে বলছে কোনো মিল ইন্ডাস্ট্রির দরকার নাই, সব বন্ধ করে দাও, আমাদেরকে অস্ত্রের মজুত করো। ভাই, আমরা যুদ্ধ কার সাথে করব, আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, আমাদের কি আবার রিক্সা দিল আমেরিকা? তার মানে কি যাতে আমরা রিক্সা চালায়া ভাত খাইতে পারি সেই ব্যবস্থা করে দিচ্ছে তারা? বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব যদি আমি ঠিক বুঝে থাকি, আওয়ামী লীগের পতনের পর আমেরিকার যে কি ভূমিকা ছিল, ইউনূস যে তাদের একজন বিশ্বস্ত দালাল ছিল, বাংলাদেশের সার্বভৌমত্ব যে আমেরিকার দখলে, এবং অতীতে গোলামির চুক্তি, ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়ার যে গুজব, সেটি যে এখন প্রমাণিত সত্য যে না, আওয়ামী লীগ তেমন কিছুই করে নাই, কিছুই না। তো এইখান থেকে কিন্তু মানুষের যে একটা গুজবকে বিশ্বাস করে নেওয়া এবং সেই বিশ্বাস ভঙ্গ হওয়া, এটা যে বুমেরাং হচ্ছে, এতে কিন্তু ফলাফল ভালো হবে না। এই যে রিক্সা, আপনি দেখবেন আমেরিকান ফ্ল্যাগ, মানে কি হবে আমি জানি না, তবে অস্ত্র কেনা, বাংলাদেশটাকে ব্যাটল গ্রাউন্ড বানানো, ধ্বংস করা, এই চেষ্টা যে বা যারাই করছে, এটা ভালো হবে না। বাংলাদেশের মানুষজন অপরাধপ্রবণ, স্বীকার করতে হবে। কিন্তু আরেক দিকে এই ধরনের নিষ্পেষণ বা খবরদারি কিন্তু মানে না। কারণ আমরা খবরদারি দেখতে দেখতে আমাদের পূর্বপুরুষরা এগুলো আমাদের রক্তে মিশে গেছে। আমাদের সাথে খবরদারি করছে জমিদাররা, ব্রিটিশরা, আমাদের সাথে হানাদার, এই যে যেগুলো আরব থেকে আসা হানাদার, এরা করছে। সেই সকল খবরদারি এবং বর্ণবাদে জর্জরিত কিন্তু এই বাংলাদেশের মানুষ। এখানে মানে মুসলমান হয়েছে কতশো বছর। তো আমরা কিন্তু আসলে ওই রক্তচক্ষু দেখতে 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 বিদ্রোহে, বিপ্লবে আমাদের আসলে যদি কেউ আন্ডার এস্টিমেট করে তাহলে ভুল হবে। বুঝতে পারছেন? এক সর্বশেষ উদাহরণ, শেখ হাসিনার কিছু কথায় মানুষ উত্তেজিত হয়েছিল, মনে হয়েছিল তিনি দম্ভ দেখাচ্ছেন, এবং ছাত্রলীগ বলেন, পুলিশের নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটা ফেল করছে, কারণ কিন্তু মানুষ নেমে আসছিল, খেপে গেছে মারাত্মক। তো এতদিনের স্টেবল একটা সরকার, আমি তো নিজেও জানতাম না যে এত ইনফ্রাস্ট্রাকচার এত ডেভেলপ করছে, বিদেশের মতো মনে হইতেছে। হ্যাঁ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, এটা এইভাবে দেখি নাই আর কি। হ্যাঁ, তো এত ডেভেলপমেন্ট, মানুষের জননিরাপত্তা সবই ঠিক মানে ছিল, এর চেয়ে তো অনেক বেটার ছিল। তারপরে মানুষ এই বিদ্রোহ করছে। এখন কি করতে পারে সেটা আমার মনে হয় এই অস্ত্র কেনা, এগুলো হচ্ছে যে তাদের ওই বাবাদের খুশি করা। আমেরিকা আপনার একটা ক্ষমতা দিয়ে দিছে, সে তাকে আমেরিকা সারা বিশ্বে তো অস্ত্র বেচে বেড়ায়, এটা তো আর। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর একটা হামলার ঘটনার অভিযোগ এসেছে ছাত্রদল, যুবদল তাদের বিরুদ্ধে, এবং সেই অনুষ্ঠানে আবার এনসিপি লোকজনের কাছেও অস্ত্র সদৃশ্য জিনিসপত্র দেখা গেছে। ছাত্রদল অভিযোগ করেছে যে জামাতের লোকজন অস্ত্র নিয়ে এনসিপি কে পাহারা দেয়। তার মধ্যে দিয়ে সব আলাপ ছাপিয়ে আরো একটি খবর, যেটি আসলে না বললেই নয়, সেটি হয়েছে
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি চট করে বলে বসলেন যে ভায়োলেন্সে যেন তাদের সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা না করে সরকার বা সরকারি দল, যে ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না। জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আমরা হেডলাইন করেছি ভায়োলেন্সের হুমকির পর সরকার কি করবে। স্বাভাবিকভাবে এটা তো সরকারের প্রতি একটা হুমকি যে আমরা ভায়োলেন্সে এক্সপার্ট, আমরা ভায়োলেন্সের জনক, আর আমাদেরকে ভায়োলেন্স দেখাতে এসছেন। আসলে বিষয়টা কি? এবং 5ই আগস্ট জুলাই, তারাই বলে জুলাইকে তথাকথিত বলা যাবে না, কারণ জুলাইয়ের পরে যারা জুলাইকে ব্যবসা করেছে তাদেরকে মানুষ তথাকথিত বলে, সেটা তাদের গায়ে লাগে। তারা বলে যে জুলাইয়ে সবকিছুই ছিল অন্যরকম, জুলাইকে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, জুলাইয়ের পরের কোনো ঘটনাকে মব বলা যাবে না। আবার তারাই নিজেরা বলছে ভায়োলেন্সে তারা মাস্টার ডিগ্রি। আর এর মধ্যে দিয়ে আরেকটা লোক আলোচনা এসছেন, আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পার্টে তাকে রাখতে চাই। প্রথমে সৈয়দ মামুন মাহবুব আপনার কাছে জানতে চাই যে জুলাই তো একটা মহান গণ অভ্যুত্থান, বাংলাদেশের সব মানুষ, আওয়ামী লীগ পরিবারের অনেক মানুষ সেই আন্দোলনে একটা সরকার পরিবর্তন চেয়েছে, একটা আন্দোলন হয়েছে, যদিও সেটা কোটা বিরোধী আন্দোলন ছিল। কিন্তু এর মধ্যে দিয়ে পরে আমরা যে রূপ দেখেছি, আমরা যেভাবে পুলিশ হত্যা দেখেছি, আমরা যেভাবে স্নাইপার দিয়ে নিরীহ ছাত্রদের, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হত্যাকাণ্ড দেখেছি, তার মধ্যে দিয়ে আসিফ মাহমুদের এই স্বীকারোক্তি ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি, এর মর্মার্থ কি আপনার কাছে মনে হয় সৈয়দ মামুন মাহমুদ? দেখেন, আসিফ মাহমুদের এই ধরনের আপনার উদ্ধত বেয়াদবি সুলভ বক্তৃতা বা বক্তব্য এটাই প্রথম না। সে যখন উপদেষ্টা ছিল তার বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ, ক্ষমতার মিসইউজ করার অভিযোগ কম ছিল না। সে একবার কোন এক প্রশ্নে ইন্টারভিউ দিয়ে সাংবাদিকদের বলেছিল যে 5 আগস্টে যদি শেখ হাসিনার বিদায় না হতো তাহলে নাহিদ ইসলামের বক্তব্য রেডি করা ছিল, আমরা আর্মস মুভমেন্টে চলে যেত। এই জন্য এখন আসিফ মাহমুদকে এখন রিমান্ডে নেওয়ার দরকার, ওই সময়কার অস্ত্রগুলো কোথায়, এবং এই যে পুলিশ হত্যা, ছাত্র হত্যা, এগুলো এরা এখন আত্মস্বীকৃত খুনি ফারুক রশিদ, বঙ্গবন্ধু খুনিদের মতো। এর সঙ্গে জুলাই আন্দোলনকে ব্যাপক সবাইকে জড়ানো ঠিক হবে না। এরা জুলাই আন্দোলনের সুযোগ নিয়ে এরা এদের গুড়ো চক্রান্ত, জামাতের চক্রান্ত। আমি আপনার এই অনুষ্ঠানে বহু আগে বলেছি, এনসিপি হচ্ছে জামাতের যুব শাখা। জামাত ইসলাম তার ছাত্র শাখা আছে, তার মহিলা শাখা আছে, তার বুদ্ধিজীবী আছে, এই যে মাহমুদুর রহমানরা, কিন্তু তাদের যুব শাখা নাই। এই যুব শাখাটা হচ্ছে এনসিপি। কারণ আব্দুল্লাহ তাহের অনেক আগেই 25 সালের দিকেই বলেছে যে নাহিদ আমাদের প্রোডাক্ট, আমরা তাদের নাস্তিং করেছি। এখন বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে জামাত যে এত বড় কূটকৌশল করেছে, এটা না শেখ হাসিনা সরকার বুঝতে পেরেছে, না বিএনপি বুঝতে পেরেছে, না অন্যান্যরা বুঝতে পেরেছে। তো যাই হোক, জুলাই একটা গণ আন্দোলন ছিল, একে খাটো করার সুযোগ নাই। গণ আন্দোলন ছিল যে 14, 18, 24 শেখ হাসিনা যে ভোট পদ্ধতি ধ্বংস করেছিল, সেটার বিরুদ্ধে মানুষের একটা প্রতিরোধ ছিল। এবং আপনি যেটা উদ্বোধনে বলেছেন যে আওয়ামী লীগ পরিবারের অনেক লোক জয়েন করেছিল, কারণ তারা চেয়েছিল যে এই ভোটের খেলা বন্ধ। কিন্তু তার মানে কখনোই এটা না যে 32 ভাঙবে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অসভ্য কাজ করবে, কিংবা এই যে হাদি, নাহিদ, তারপরে নাম কি, পাটোয়ারি, হাসনাত, সাবজিদদের মতো বেয়াদব তৈরি হবে, এগুলো কখনোই বাংলাদেশের মানুষ চায়নি। এখন ইউনূস সাহেব ক্ষমতা নিয়েই, উনি তো মবেস্টার, এবং ওনার সহকারী যারা ছিল আসিফ নজরুল, রিজওয়ানা তো মবের কুইন। যে লোকটা, ভদ্রলোক ডাক্তার জাফরুল্লাহ শেখ হাসিনার মুখের সামনে আন্দোলন করেছে, তার প্রতিষ্ঠানও রিজওয়ানা দখল করতে গিয়েছিল। তো সুতরাং এগুলোর মেইন পাপি হচ্ছে ডক্টর ইউনূস, রিজওয়ানা, আসিফ নজরুল, আব্দুল রহমান খান শুভ্র, নূরজাহান বেগম, এই যে হামের ট্র্যাজেডি, 500 শিশুকে মৃত্যুর দিকে ধাবিত করা, যে হাম চলে গিয়েছিল জাদুঘরে, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের সমষ্টিগত সাফল্য, এটা তথ্যই প্রমাণ করে। তো যে কারণেই আমি এই আসিফ মাহমুদের কথার খুব একটা গুরুত্ব বুঝি না। একটা হতে পারে চান্স মাস্টার, আর সে তো দায়িত্ব নেওয়ার পর থেকে তার বাপের বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে দেখলাম বিএনপির একজন প্রতিমন্ত্রী তদন্তের কথা বলেছে। সরকারের মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তো মানুষ বিশ্বাস করবে না। উচিত হচ্ছে দুদককে তদন্ত দেওয়া,
আর আসিফও যেটা বলেছে, মানে আসিফ মাহমুদ, জুনিয়র আসিফ নজরুল না, তো যে চ্যালেঞ্জ দেন, ফাইল জনগণকে দেখান, এটা মব জাস্টিস না মিস্টার আসিফ মাহমুদ, এটা রাষ্ট্রের ব্যবস্থা, এটা জনগণের কাছে গিয়ে মব জাস্টিসের বিচার না। আপনি রেডি থাকেন, আপনার বিরুদ্ধে শুধু এই কেস না, বহু কেস হবে, আপনি এবং আপনার বাপ ইউনূস সহ, আপনার চাচা আসিফ নজরুল সহ সবার বিরুদ্ধে। এটার জন্য প্রস্তুতি নেন। আপনারা যে আত্মস্বীকৃত পুলিশের খুনি, ইভেন ছাত্র হত্যাও তো এখন দেখা যাচ্ছে, এই আপনার নাম কি, স্নাইপার যে কিলিং, এটা তো আমাদের পুলিশের নাই। তো সুতরাং অনেক কিছুরই বিচার হবে। বিএনপি যদি বিচার করে, বিএনপিকে সাধুবাদ জানাবো, কিন্তু সেই লক্ষণ দেখছি না। কারণ আমাদের বারের সিনিয়র অ্যাডভোকেট জনাব মহসিন রশিদ একটি মামলা করেছিল গত 18 মাসে ইউনূসের যত কর্মকাণ্ড সংবিধান বিরোধী, দেশ বিরোধী, সেটার একটা তদন্ত করার জন্য হাইকোর্টে রুল চেয়েছিল। হাইকোর্ট রায় দিয়েছে, হেরে গেছেন মহসিন সাহেব, উনি আপিল করবে আপিল আদালতে। কিন্তু যেটা দুর্ভাগ্যজনক, বর্তমান সরকারের অ্যাটর্নি জেনারেল সেই মামলার বিরোধিতা করেছে, অর্থাৎ মহসিন সাহেবের প্রেয়ারকে অপোজ করেছে। আবার সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তারেক জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত জনাব শাহ আলম সাহেব বলছে এটা তদন্ত হবে। আমি বিশ্বাস করি বিএনপি সব বিরুদ্ধ থেকে বেরিয়ে আসবে, না হলে তারাও বিপদে পড়বে। উচিত হচ্ছে আপনি আওয়ামী লীগ সরকারের দুর্নীতি তদন্ত করবেন, ওয়েলকাম, সঙ্গে ইউনূসের দুর্নীতির, কারণ এরা এখনো আছে, এদের বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা জারি করেন এবং এদের সবাইকে বিচারের আওতায় আনেন। ভিন্ন একজন মানুষ, ভিন্ন একজন রহস্যময় মানুষ বলা যায়, তার দু একটি উক্তি দিয়ে আমি আপনার কাছে যেতে চাই। উক্তিগুলো হচ্ছে এরকম: আমার স্ত্রী মাহফুজ, নাহিদ এবং আসিফকে আমি অন্তর্বর্তী সরকারে থাকতে বলেছি, এটা হলো কৌশলগত প্রশ্ন, আমি তো স্টুপিড না, ফলে আমাকে তো এই লড়াইটা চালাতে হবে। আমার স্ত্রী না গেলে কি এমন পরিবর্তন হতো ওখানে? ফরহাদ মাজার, কবি ও চিন্তক। এটা একটা মন্তব্য। তিনি নাহিদ, মাহফুজ, তার স্ত্রী, তাকে থাকতে বলেছেন সরকার, এবং ওনার স্ত্রী না গেলে কিছুই হতো না। আরেক জায়গায় তিনি বলছেন আওয়ামী লীগ ফিরছে মাহফুজের কারণে, কারণ মাহফুজের কারণেই আমি এনসিপি কে গাইড করতে পারিনি। গত 2-3 দিন ধরে ওনার অনেক বয়ান শুনতে পাচ্ছি। এর মর্মার্থ কি বলে আপনি মনে করেন সৈয়দ মাহমুদ? জি, ধন্যবাদ। দেখেন, ফরহাদ মাজার সাহেব বয়স্ক মানুষ, আমাদের কালচার হচ্ছে বয়স্কদের নিয়ে আমরা আজে বাজে মন্তব্য করি না, কিন্তু ওনার কখনোই আমি কোনো কথাবার্তার আগামাথা বুঝি না, একটা বিভ্রান্ত লোক। ওনার স্ত্রী এবং নাহিদরা থেকে ইউনূসের কি, সরকারের কি পরিবর্তন করেছে? যে হাম জাদুঘরে চলে গিয়েছিল, ইউনূস সেই হামকে বাইরে এনেছে। আমার মেয়ে, আমাদের মামুনি রাফিসার বিরুদ্ধে যে অপরাধ, এটা তো একটা ব্যক্তির অপরাধ, এবং রাষ্ট্র ইতিমধ্যেই সেই নরপিশাচকে গ্রেপ্তার করেছে, চার্জশিট হওয়ার পথে, বিচার হবে দ্রুত আমরা আশা করি। এখানে তো রাষ্ট্রের কোনো মানে অবদান নাই যে রাষ্ট্র বলেছে একে রেপ করো। কিন্তু ইউনূস সরকার যে হামকে জাদুঘর থেকে ফিরিয়ে এনে, যেখানে ইউনূসকে যারা ভালোবাসতো, সে পশ্চিমাদের পত্রিকা এবং ইউনিসেফের বাংলাদেশের অফিস বলছে 6 বার আমরা সতর্ক করেছিলাম যে এটা করেন না, ফর গড সেক ডোন্ট ডু ইট। এটার বিচারও তো ইউনূসের হবে। রেপের পথিকৃত হচ্ছে এই জামাত রাজাকার আলবদর। তো তারা আজকে তড়িৎ বিচার চায়। এখন আপনি যেটা বলছেন, দেখেন পূর্ণিয়া ভাই, নিশ্চয়ই তারেক আমার সঙ্গে একমত হবে, তারেক রহমান, যে আমরা কিন্তু বাংলাদেশকে মব কালচারের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করি, বাংলাদেশকে পাকিস্তানি দিকে ধাবিত করার জন্য আন্দোলন করিনি, বা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য আন্দোলন করি। আমরা চেয়েছি যে 14, 18, 24-এ যে ভোট ব্যবস্থা শেষ হয়ে গিয়েছিল সেইটাকে পুনরুদ্ধার। এবং আমি বিশ্বাস করি বিএনপিও নিশ্চয়ই পূর্ব পাকিস্তান দিকে ধাবিত হওয়ার জন্য এই আন্দোলন করেনি। এখন আপনি যেটা ফরহাদ মাজার সাহেবকে নিয়ে বলছেন, আমি আপনাকে বহু আগে বলেছিলাম পূর্ণিয়া ভাই, যে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে দুটি গোষ্ঠী আছে প্যাথোলজিক্যাল বাংলাদেশ বিরোধী। একটি তো এই যে জামাত ইসলাম দেখা যাচ্ছে, আরেকটা হচ্ছে চৈনিকপন্থীরা, যারা চৈনিকপন্থী বামপন্থী, যারা মুক্তিযুদ্ধকে দুই কুকুরের লড়াই বলেছিল, মশিউর রহমান জাদু মিয়া থেকে শুরু করে ইত্যাদি। এই যে ফরহাদ মাজার, এরা হচ্ছে ওই অপভ্রংশ, যে কারণে দেখবেন ফরহাদ মাজার 2007 সাল থেকে বলে এই সংবিধান ফেলে দেন। প্রথম কিন্তু তার বুদ্ধি থেকে এগুলো। আসলে তারা 72-এর সংবিধানকে
তাদের পরাজয়ের দলিল মনে করে, জামাত যেরকম মনে করে ফরহাদ মাঝহাররাও মনে করে। এবং এই ভদ্রলোকটার কোনো স্ট্যান্ডিং নেই, আমি এটা নিয়ে আলোচনা করারও কোনো রুচি পাই না। আমি বরং যেটা তারেক রহমানের সঙ্গে একমত, এবং আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী আরেক জনাব তারেক রহমান, আমি তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেমন স্নেহ করে আমি আপনাকে বলি। এবারকার 26শে মার্চ আমি যদি ভুল না করে থাকি, আমরা গিয়েছিলাম ইয়াতে রাষ্ট্রপতি ভবনে খুব জাঁকজমক ভাবে, কারণ ইউনূস তো এগুলো দিবস করতে দিত না। তারেক রহমান সাহেব শেষ মুহূর্তে আসছিল, তা আমরা ছিলাম কফি টফি খাচ্ছি। পরে আমার কাছে কয়েক লয়ার বলে যে মামুন ভাই যেহেতু জানে তারেক রহমান আমার খুব স্নেহের, বলে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেকে পাঠিয়েছে, খোঁজ করেছে তারেক কই। এই জন্য আমি তারেক রহমানকে প্রকাশ্যে অনুরোধ করব যে সরকারে থাকলে কিন্তু অনেক সময় অনেক জিনিস বুঝতে পারেন, আমি শ্রদ্ধা রেখেই বলছি, আমি বরং তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, এই তারেক রহমানকে, যে ওই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে একদিন সময় করে গিয়ে বলুক যে জামাতকে বিশ্বাস করা সাপকে বিশ্বাস করা এক। বরং বিএনপি একটা বড় রাজনৈতিক দল, গণতান্ত্রিক ভাবে আমরা বলছি না যে ইউনূসকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু আওয়ামী লীগের দুর্নীতিরও যেরকম তদন্ত হবে, ইউনূসদের 18 মাসের এই যে দগদগে ঘা যে তদন্ত করা সহজ হবে সেই তদন্তগুলো করুন। আর আসিফ মাহমুদের আমি একদম একমত, ও স্ট্যান্ডবাজি করে। আমার এখনো মনে আছে তারিখটা ভুল হলে তারেক রহমান আপনি আমাকে ঠিক করে দেন, আমার যদি স্মৃতি বিট্রে না করে, সার্জিস আলম আনিসুল হকের সঙ্গে বৈঠক করে ওই বারান্দায় গুলশান থেকে বেরিয়ে বলেছে কোন প্রকার কোন সরকার বিরোধী আন্দোলনে আমরা নাই। বোধহয় 19শে জুলাই অথবা 20শে জুলাই, তাই না? 18 জুলাই। তো ফলে এরা হচ্ছে চান্স মোহাম্মদ, মানুষ এদেরকে চিনে ফেলেছে পূর্ণিয়া ভাই। সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, বরং বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা সঠিক দায়িত্ব পালন করবে নাকি বিভিন্ন চোরাবালি, আপোষের চোরাবালিতে হারিয়ে যাবে। আমি অনুরোধ করব চোরাবালিতে হারিয়ে না গিয়ে জনগণ যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব সুচারুভাবে পালন করেন, নাহলে ইতিহাস কাউকে ক্ষমা করবেন। আচ্ছা, আমার হঠাৎ করে জানার আগ্রহ, অনেকে বলা বলি হচ্ছে চারদিকে, যেমন তারেকও কিছুটা বললো যে জামাত এবং এনসিপি কে যদি বিএনপি ভয় পায় বা ঘাবড়ায়, আসলে কি বিএনপি জামাত এনসিপি খুব চাপে আছে? মানে বলতে গেলে তাদের যে এত শক্তিশালী সংগঠন ছাত্রদল, সেটাও চাপে আছে। কারণ হলো দেখেন এনসিপি তারা আক্রান্ত হলো বলছে, সিদ্দিক পাটোয়ারি তো ডিম তো পড়েছে অন্তত গায়ে, তো তারা থানা ঘেরাও করলো, তারপরে ছাত্র দলের একদম ওই জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ধরে তাদের নামে মামলা হলো। কিন্তু এনসিপির অনুষ্ঠানে যে বা পাটোয়ারির পাশে যে অস্ত্র সহ লোক দেখা গেল বা অস্ত্র সদৃশ্য লোক দেখা গেল, সেটা নিয়ে আসলে বিশেষ কোনো আলাপ নাই। তাহলে কি বিএনপি সরকার জামাত এবং এনসিপি দিয়ে খুব বেশি রকম চাপে শুরুর 3 মাসেই? আমার কাছে মনে হয় প্রশ্নই ওঠে না। বিএনপি সংগঠনের জনসমর্থন, সংগঠন, এগুলো দিক দিয়ে এনসিপি তো তুলনাই নাই। হ্যাঁ, জামাতের হয়তো কিছু সংগঠন আছে। আমি বিএনপির কেউ থাকলে ভালো বলতে পারতাম। আমার কেন যেন মনে হয়, এটা আমি ভুল হতে পারি, যে বিএনপি হয়তো এখনই কোনো আপনার হার্ড লাইনে যেতে চাচ্ছে না, যে আচ্ছা কি করে ওরা দেখি। তবে এই যে বেশি সময় দিলে এগুলো যে আরো ষড়যন্ত্র করবে, এই জন্য বিএনপির সজাগ হওয়া দরকার। আমি একটা সহজ কথা বলি, এর নাম কি, পাটোয়ারিকে হাজার আমি আপনি অপছন্দ করি, কিন্তু কাউকে এইভাবে মারার পক্ষে আমরা কেউ না, নিশ্চয়ই তারেকও। কিন্তু সেই ঘটনা তো একটা তদন্ত সরকারের করা উচিত। আমি তারেকের ভিডিওটা আজকে দুপুরে দেখেছি, যে সবই তাদের এনসিপিতে। এবং বিএনপির তো আমি একটা প্রশংসা করব, আপনি বোধহয় ওইটা দেখেননি, পরে ওই ঝিনাইদহ থানাটা বিএনপির ইয়াং কর্মীরা গ্রেপ্তার করতে গিয়ে, সরি গ্রেপ্তার বলছে, মাফ করবেন, থানার গেটে ঘেরাও করে বিএনপির বিশাল মিছিল ছাত্র দলের। তখন দেখলাম ওখানকার বয়সে বুঝলাম হয়তো জেলা বিএনপির সিনিয়র নেতারা থানাকে মুক্ত, মানে থানা থেকে তাদেরকে সরিয়ে দিল। এটা ঠিকই করেছে। তাহলে তার এই মব যদি বিএনপিও করে, তাহলে জামাত আর এনসিপির সঙ্গে বিএনপির পার্থক্য থাকলো। তবে আমি মনে করি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এগুলোকে আইনের শাসনে আনা। যেমন কারা মেরেছে এটা তদন্ত করলে আমার বিশ্বাস এনসিপির কেউ না কেউ দায়ী হবে। আর ডিম মারার আপনি ষড়যন্ত্র, ডিম মারার তদন্ত আর কত জায়গায় করবেন? আজকে তো লিসবনেও একটা আক্তার চৌধুরী না কি নাম, এনসিপির নেতা ওখানকার, তাকেও কারা গিয়ে ডিম মেরেছে। এরা যে গত 18 মাসে ডিম মারামারি করেছে তার একটা রিয়াকশন আছে না?
নিউটনের সেই সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটা অপোজিট বিক্রিয়া থাকে। যদিও আমরা এটা চাই না, আমরা চাই আইনের শাসন। বিএনপিকে এখন শক্ত হাতে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। এটাকে হালকা করে দেখলে জনগণের তো ক্ষতি হবেই, সবচেয়ে ক্ষতি হবে বিএনপি সরকার। আমি তাদেরকে আহ্বান জানাবো এটাকে হালকা করে দেখার সুযোগ নেই। জি, আচ্ছা আমি একটু বলি। আচ্ছা আপনার হলো সারা ওয়ার্ল্ড ওয়াইডই খারাপ মানুষদের উপর ডিম নিক্ষেপের একটা প্রচলন আছে, এবং এটা তো কোনো অস্ত্র হিসেবে না, এটা সারা ওয়ার্ল্ডে অনেক বড় বড় নেতা, ছোট নেতা, অথবা চোর, ছ্যাচোর, ডাকাত, ক্রিমিনাল, এদেরকে ডিম মারার একটা অনেক রীতি আছে। তো এটা হলো একটা বিষয় যে ডিম তার উপর মেরেছে। কিন্তু আমি গতকালকে দেখাচ্ছিলাম যেটা এনসিপির একটা ছেলের গায়ে ডিমের আঁশ লাগে আছে, ডিমের খোসা লেগে আছে। বুঝতে পারলাম যে নাসিরুদ্দিনের সহ তার গায়েও ডিম লেগেছে, এবং পরবর্তীতে দেখলাম যে তাদের ভলেন্টিয়ার একজন মারছে, আবার তাকে গিয়ে আরেকজন ভলেন্টিয়ার নিয়ে আসতেছে আগায়। আমার কথা বুঝতে পেরেছে? একটা ফ্লাইং কিক দিচ্ছে যে ভলেন্টিয়ার। আমি ওইটা ভিডিও দেখেছি তারেক, আপনি দেওয়ার পরে। হ্যাঁ, মানে আমার কাছে ওইখানে মনে হচ্ছে যে তারা নিজেরা মারামারি করছে, এরকম লাগতেছে আমার কাছে। হ্যাঁ, ওই যে একটা ফ্লাইং কিক দিল না একজন এসে। হ্যাঁ, ফ্লাইং কিক দিচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারির লোকের উপরে। বিষয়টা কেমন না? চক্রান্ত আর কি, এগুলো হচ্ছে স্ট্যান্ড বাই চক্রান্ত। এটা কেউ আজকে কে যেন বলছেও দেখলাম, আমার ঠিক মনে নাই, যে ওখানে ঘটনা ঘটিয়ে ওদের বোধহয় কেউ বললো যে নাসিরুদ্দিন পাটোয়ারি আক্রান্ত হয়ে এটা বিএনপির উপরে দোষ দেওয়ার একটা চেষ্টা, ভেতরে অন্য কোনো ষড়যন্ত্র ছিল, এটা আরো কে যেন বললো দেখলাম আজকে। এটা কিন্তু আলোচনায় আছে বেশ এই ঘটনাটা। নাহলে সেই দেখেন ওই আসন আমাদের আইনমন্ত্রী আসাদুজ্জামানের আসন না। আর সবচেয়ে বড় কথা, এমন কি ব্যক্তিত্ব বা দল হয়ে গেছে যে আইনমন্ত্রী বা অন্য বিএনপি নেতাদের ওদের মিটিং এ গিয়ে ওকে হামলা করতে হবে? এগুলো স্ট্যান্ডবাজি, তবে এগুলো কঠোর হস্তে দমন করা দরকার আমি মনে করি। ধন্যবাদ। ওখানে কোনো সংঘর্ষ বা উত্তেজনাকর পরিস্থিতিও কিন্তু ছিল না, যে কোনো একটা ঘটনা ঘটেছে কোনো কিছু। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা মহলে নানা ধরনের আলোচনা বাড়ছে। গত সপ্তাহে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া অডিও বার্তায় 6 মাসের মধ্যে দেশে ফিরছেন এমন বার্তা দেন। এরপর ভারতের 3টি গণমাধ্যমে প্রকাশিত ইমেল সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তিনি শিগগিরই দেশে ফিরছেন এবং তার দেশে ফেরা ও তার দল আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফেরার জন্য নীরবে প্রস্তুতি চলছে এমন তথ্যও জানান। তারপর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় আওয়ামী লীগ সভানেত্রী ভারত থেকে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। প্রশ্ন উঠেছে, একদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড থাকা, অন্যদিকে বাংলাদেশ সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী আসলে কিভাবে ফিরবেন? কারণ এর সাথে আইনি, নিরাপত্তাজনিত ও রাজনৈতিক স্পর্শকাতর কিছু বিষয় জড়িত আছে, যেগুলোর সমাধান কোনো একটি একক পক্ষের হাতে নেই। বিশ্লেষকরা মনে করেন, যেহেতু শেখ হাসিনা দিল্লিতে আছেন, তাই তার ফেরার ক্ষেত্রে ভারত সরকারের সম্মতি যেমন প্রয়োজন, তেমনি আইনসম্মতভাবে ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে ট্রাভেল পাস লাগবে। স্বাভাবিকভাবে প্রশ্ন দেখা দিচ্ছে, শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার কথা বলছেন, তাতে কি ভারত সরকারের সায় আছে? অন্যদিকে বাংলাদেশ সরকারও কি এর জন্য প্রস্তুত? মানে শেখ হাসিনা ফিরলে নিরাপত্তাজনিত বিষয়টি নিয়ে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার 7-5 ভেবে ফেলেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, শুধু বাংলাদেশ ও ভারত নয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফেরার বিষয়টি তৃতীয় আরো একটি দেশের সাথে সংশ্লিষ্ট। মহাক্ষমতার সেই দেশটি কি তাহলে মধ্যস্থতাকারীর ভূমিকায় এরই মধ্যে নেমে গেছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। সবশেষ 23 মে, মানে আজকে, টাইমস অফ বাংলাদেশের লিড নিউজ ছিল এটি। সেখানে দাবি করা হয়েছে, সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন একাধিক নেতা টাইমস অফ বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য বলা হয়েছে বলে আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম টাইমস অফ বাংলাদেশকে বলেছেন,
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে দ্রুত সময়ে ফিরতে চান, সেজন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার তা তারা করছেন। বাউদ্দিন নাসিম দাবি করেছেন, শেখ হাসিনা যেভাবে ভারত গিয়েছেন সেভাবেই বীর দর্পে দেশে ফিরবেন। টাইমস অফ বাংলাদেশের পক্ষ থেকে প্রশ্ন রাখা হয়েছিল, এ ধরনের বক্তব্যের আসলে বাস্তবতা আছে নাকি কর্মীদের চাঙা করার কৌশল। এমন প্রশ্নের জবাবে বাউদ্দিন নাসিম বলেছেন, একটু অপেক্ষা করুন, শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগম করাতে তারা প্রস্তুতি নিচ্ছেন। গত 20 মে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে দিল্লি গিয়েছেন আওয়ামী লীগের কয়েকজন নারী নেত্রী। তাদেরকেও শেখ হাসিনা জানিয়েছেন তিনি শিগগিরই ফিরছেন এবং তার জন্য কূটনৈতিক পর্যায়ে প্রস্তুতি চলছে। দর্শক, এর আগে ভারতীয় 3টি সংবাদ মাধ্যমে শেখ হাসিনার ইমেল ইন্টারভিউ ছাপা হয়েছিল। সেখানে শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি শিগগিরই দেশে ফিরছেন। কিন্তু 24 আগস্টের পর বাংলাদেশের রাজনীতির যে পট পরিবর্তন হয়েছে তার প্রেক্ষাপটে শেখ হাসিনার ফেরা অনেকগুলো যদি এবং কিন্তুর উপর নির্ভরশীল। এর মধ্যে দুটি বিষয় জড়িত, একটি হলো তার দেশে ফেরা এবং আরেকটি হলো বিচারের মুখোমুখি হওয়া। দেশে ফেরার বিষয়টি সবার আগে, কারণ দেশে ফিরতে না পারলে বিচারের মুখোমুখি হওয়ার প্রশ্ন আসে না। দর্শক, শেখ হাসিনা 5 আগস্ট বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে দিল্লি গিয়েছিলেন এবং সেটি তখন বাংলাদেশ সেনাবাহিনী ও ভারত সরকারের পূর্ণ সম্মতিতে হয়েছিল। এর কয়েকদিন পরেই শেখ হাসিনার কূটনৈতিক বা লাল পাসপোর্ট বাতিল করা হয়, যার অর্থ হলো এই মুহূর্তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার নামে কোনো পাসপোর্ট ইস্যু করা নেই। তবে শেখ হাসিনা 5 আগস্ট যে দিল্লি গিয়েছেন তার জন্য তাকে ইমিগ্রেশনগত কোনো জটিলতায় পড়তে হয়নি। আবার ভারত সরকার বরাবরই বলে আসছে, বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ের অতিথি হিসেবে দেশটিতে আছেন। কিন্তু শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান, তার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেয়া পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দরকার আছে। যেমনটা তারেক রহমান যখন 17 বছর পর দেশে ফিরেন, তার জন্য তখনকার অন্তর্বর্তী সরকার ট্রাভেল পাস দিয়েছিল। এমনকি তখন দেশে আলোচনা হয়েছিল তারেক রহমান কেন ট্রাভেল পাসের জন্য আবেদন করতে দেরি করেছিলেন। স্বাভাবিকভাবে বোঝা গিয়েছিল পর্দার আড়ালে ঘটতে থাকা সমঝোতাগুলো হওয়ার পরই তারেক রহমান খুব দ্রুত ট্রাভেল পাস নিয়ে দেশে এসেছিলেন। প্রশ্ন হলো, শেখ হাসিনার ফেরার জন্য যদি ট্রাভেল পাস লাগে, সেটির জন্য যদি একই ধরনের সমঝোতা বৈঠক দরকার হয়, সেই আলোচনা কি শুরু হয়ে গেছে? পরিষ্কারভাবে বলা যায়, প্রস্তুতি কি শুরু হয়ে গেছে? গত 19 মে যে 3টি ভারতীয় পত্রিকায় শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হয়েছে তার একটি হলো আনন্দবাজার। আনন্দবাজার পত্রিকাকে শেখ হাসিনা বলেছেন তিনি এবং তার দল আওয়ামী লীগ আরও সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। সেই নীরব প্রস্তুতিটা যে কূটনৈতিক ও আন্তর্জাতিক লেভেলে বোঝাপড়া, সেটির ইঙ্গিত পাওয়া যাচ্ছে মিলেনিয়াম পোস্ট ও হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে। এই দুটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নয়, কারণ তিনি কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে ফেরার জন্য কাজ করছেন। দর্শক, শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন, তাই স্বাভাবিকভাবেই তার ফেরার বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হতেই হবে। শেখ হাসিনার ফেরার বিষয়ে ভারতের অবস্থান কি সেটি পরিষ্কার করেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত বছরের 6 ডিসেম্বর। নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তখন বলেছিলেন, বিশেষ এক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সেখানেই থাকবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই তার উপর নির্ভর করছে। ওই দিন তিনি শেখ হাসিনার ফেরার সাথে নিরাপত্তা ইস্যুটির কথা তুলে ধরেছিলেন। অনেকের ধারণা কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও যেহেতু আওয়ামী লীগের জনভিত্তি আছে, তাই শেখ হাসিনা ফিরলে ব্যাপক লোক সমাগম হবে, এমনটাই স্বাভাবিক। সেক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নটি বড় হয়ে দেখা দিবে ভারত ও বাংলাদেশ সরকারের কাছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনা যে নীরব প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন সেটি যদি হয় কূটনৈতিক পর্যায়ের সমঝোতা, তাহলে তার মধ্যে দেশে আসার পর শেখ হাসিনার নিরাপত্তা ইস্যুটি সবচেয়ে বড় ইস্যু হতে পারে। কারণ 1981 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন, তারপর থেকে বেশ কয়েকবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলায় তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিলেন। আর ওই সময় ক্ষমতায় ছিল বিএনপি জামাত জোট। ওই ঘটনার জন্য শুধু দেশেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও বিএনপি জামাত সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনার স্বদেশ ফেরার ক্ষেত্রে তার নিরাপত্তা ইস্যুটি নিয়ে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে কতটুকু সমঝোতা হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করছে। অনেকে বলছেন এখনো পর্যন্ত প্রশাসনিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে না বিএনপি কিংবা সরকার আওয়ামী লীগকে খুব বেশি ছাড় দিতে চায়। বিএনপি ক্ষমতায় এসেছে 3 মাস হয়ে গেল। এর মধ্যে ইউনূসের জারি করা অধ্যাদেশকে আইন হিসেবে সংসদে পাশ করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। আওয়ামী লীগের বহু নেতাকর্মী যারা বিনা বিচারে জেলে আছেন তাদেরকে আদালত জামিন দিলেও সরকার ছাড় দিতে রাজি নয়। আসাদুজ্জামান নূর, সেলেনা হায়াত আইভী, নুরুল ইসলাম সুজন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আদালত থেকে জামিন পেলেও সরকার কোনো না কোনোভাবে তাদের আটকে রেখেছে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো দেশের অনেক জায়গায় মিছিল করলেও পুলিশ গ্রেপ্তার করছে। এ কারণে অনেকেই মনে করেন কূটনৈতিক পর্যায়ে সমঝোতা হচ্ছে কিনা তার পুরোপুরি আভাস পাওয়া যাচ্ছে না। যদিও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন তার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হোক। কূটনৈতিক সূত্রগুলো বলছে শেখ হাসিনা দেশে যে ফিরতে চান সেটি ভারত সরকারকে নির্বাচনের পরপরে তিনি জানিয়ে দিয়েছিলেন, কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে নিরাপত্তা নিশ্চিত না করে দেশে ফিরতে দিতে চান না। আবার বাংলাদেশে ফিরতে হলে বাংলাদেশ সরকারের কাছ থেকে যে ট্রাভেল পাস লাগবে সেটিও সমঝোতার অংশ। সূত্রগুলো বলছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইস্যুটি নিয়ে নির্বাচনের আগে একটি পশ্চিমা দেশের মধ্যস্থতায় ভারতের সাথে বিএনপির আলোচনা হয়েছিল। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের 10 দিন আগে বিএনপির শীর্ষ নীতি নির্ধারক ও ভারতের সাবেক রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেছিলেন। নির্বাচনের পর পুরাতন সেই সমঝোতার বিষয়টি ক্ষমতাসীন বিএনপিকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে তা নিয়ে এরই মধ্যে 3 পক্ষের আলোচনা হয়েছে। বিএনপির একজন শীর্ষ নীতি নির্ধারক মধ্যপ্রাচ্যে আছেন, সেখানেও বিষয়টি নিয়ে 3 পক্ষের আলোচনা হয়েছে। বিএনপির আরেক শীর্ষ নীতি নির্ধারক কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন, সেখানে একই সময় দিল্লি থেকে গিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও ঘোষ। দিল্লির একটি সূত্র বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তার ইস্যু নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা হবে কালো পরশু। সেখানে সমঝোতা হলে সেই বার্তা পৌঁছে যাবে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে। তাহলে কূটনৈতিক পর্যায়ে এসব আলোচনা থেকেই কি শেখ হাসিনা বলছেন তার মাথা উঁচু করে ফেরার জন্য নীরব প্রস্তুতি চলছে? একটি সূত্র বলছে বিএনপি সরকারের কাছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া অনেক সহজ, কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি দেয়া অনেক কঠিন। কারণ সরকারের শীর্ষ মহল মনে করে শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগ পুরো শক্তি ফিরে পাবে, তখন দলটি নিষেধাজ্ঞা বহাল থাকলেও তাদের ঠেকানো প্রায় অসম্ভব হয়ে যাবে। খবরে বলা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপ আওয়ামী লীগের এক নেতা। নাম প্রকাশ না করার শর্তে টাইমসকে তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। তার এই মনোভাবের কথা ভারত সরকারকে জানানো হয়েছে। এমনকি তিনি আগামী 15 আগস্ট আগে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে ট্রাভেল পাসও চাইতে পারেন। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে 600-ও বেশি মামলা আছে। কয়েকটি মামলার রায় হয়েছে, তার মধ্যে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 17 নভেম্বর শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। এটি সবচেয়ে গুরুতর শাস্তি। আইনি পরিভাষায় বলতে গেলে সাধারণ নিয়মে এই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল করার নিয়মিত সময়সীমা পার হয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 21 ধারা অনুযায়ী রায় ঘোষণার 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করতে হয়। 2025 সালের 17 নভেম্বর রায় হওয়ার পর নিয়মিত সেই 30 দিনের সময়সীমা গত বছরের ডিসেম্বরের মাঝামাঝিতেই শেষ হয়ে গেছে। তাহলে কি তিনি ফাঁসি নিশ্চিত জেনেই দেশে ফিরবেন? সম্প্রতি দলের নেতাদের সঙ্গে টেলিগ্রামের একটি গ্রুপ কলে শেখ হাসিনা বলেছেন তার এখন যে বয়স তাতে আর সর্বোচ্চ কয়েক বছর বাঁচতে পারেন। দেশে এসে গণতন্ত্রের জন্য যদি তাকে ফাঁসির মঞ্চেও যেতে হয় তাতেও তার কোনো কষ্ট থাকবে না।
সাধারণ নিয়মে আপিলের নিয়মিত সময়সীমা শেষ হলেও আইনি দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে এর জন্য তাকে একটি বড় আইনি শর্ত পূরণ করতে হতে পারে। সেটি হলো ফৌজদারি এবং আন্তর্জাতিক অপরাধ আইনের প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী একজন পলাতক আসামি আদালত বা আইনের আশ্রয় পেতে পারেন না। শেখ হাসিনা যেহেতু এখন আদালতের কাছে পলাতক অবস্থায় আছেন, তাই তার পক্ষে এখন সরাসরি আপিল করার সুযোগ নেই। তিনি যদি ভবিষ্যতে বাংলাদেশে ফিরে আসেন, আদালতের কাছে আত্মসমর্পণ করেন অথবা তাকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হয়, তখন তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চাইতে পারবেন। সে সময় তার আইনজীবীরা পলাতক থাকা বা অনুপস্থিত রায় হওয়া এবং সার্টিফাইড রায়ের কপি বিলম্বে পাওয়াকে যৌক্তিক কারণ হিসেবে দেখিয়ে বিলম্ব মার্জনা বা লিমিটেশন মওকুফের আবেদন করতে পারবেন। আদালত যদি সেই কারণ যুক্তিযুক্ত মনে করে, তবে আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হবে। দর্শক, সুপ্রিম কোর্টের 3জন সিনিয়র আইনজীবী 24-এর 5 আগস্ট উদাহরণ টেনে বলেছেন, ওই সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অনেক আসামি রাতারাতি বের হয়ে গেছেন। এমনকি তাদের মধ্যে অনেকে সংসদ সদস্য হয়েছেন। তাদের মত তখন রাজনৈতিক পরিস্থিতি ও সমঝোতার কারণে এটি হয়েছিল। এই কারণে শেখ হাসিনা দেশে ফিরে আসা এবং বিচারের মুখোমুখি কিভাবে হবেন তা সম্পূর্ণ নির্ভর করছে কূটনৈতিক ও রাজনৈতিক সমঝোতার উপর। তবে সেই সমঝোতার আলোচনা যে এরই মধ্যে অনেকখানি এগিয়েছে, সেটির ইঙ্গিত একাধিক সূত্রে পাওয়া গেছে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন।